অসময়ের অতিথি। সকাল ৯টা বাজে। সৌমি ৩বার ডেকেছে, সায়ন্তন কোনো সাড়া শব্দ দেয়নি। মোবাইলের রিংটোনটা বেজে উঠল। সায়ন্তনের ফোনে কথা বলার কোনো ইচ্ছে নেই, কোনো রকমে হ্যাঁ না বলে রেখে দেয়। সায়ন্তন ঘাড় সরাতে গিয়ে দেখে ব্যথা হচ্ছে। দুদিন আগে ছেলের সাথে ক্রিকেট খেলতে গিয়ে ঘাড়ে লেগে যায়। ছেলেটাও হয়েছে এক, বাবার সাথে খেলবো। সৌমি ড্রেসিং টেবিলের আয়না মুছতে মুছতে জিজ্ঞেস করে, কার ফোন ছিল? সায়ন্তন চোখ না খুলেই বলে, অফিসের। হোয়াট? এত সকালে অফিসের? আর এত চিৎকার করার কি আছে? আইটিতে আবার সকাল বিকেল আছে নাকি? আমাদের এখানে সকাল, ক্লায়েন্টের কাছে তো বিকেল। আরে তুমি কি বুঝবে? স্কুলে পড়াও, সরকারি চাকরি, পড়ালেও মাইনে, না পড়ালেও মাইনে। দুদিন পরেই সরকারি স্কুল উঠে যাবে, দেখে নিও। এইসব কথা তুমি আমাকে শোনাচ্ছ কেন? তুমি কি দেখতে গিয়েছো আমি স্কুলে পড়াই না ঘুমাই? না, ঠিক তোমাকে বলতে চাইনি তো। কি তোমার আদরের রিয়াকে শোনাতে চেয়েছিলে? রিয়া এলো কোথা থেকে? সায়ন্তন একটু গম্ভীরভাবে জিজ্ঞেস করে। সৌমি সায়ন্তনের মুখের দিকে চেয়ে থাকে কয়েক মুহূর্ত, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আয়নায় মুখটা দেখো। রিয়ার নাম শুনে তোমার মুখটা কেমন পাল্টে গেছে। সায়ন্তন বিছানা থেকে উঠে বলে, যত সব বাজে বাজে কথা, সকাল সকাল মুডটাই নষ্ট করে দিলে। দয়া করে 1 কাপ স্পেশাল চা খাওয়ালে ধন্য হই আমি। আমার হাতে চা কি ভালো লাগবে তোমার? তোমার তো স্পেশাল চা লাগবে, সেটা তো রিয়ার বাড়িতেই সম্ভব, কারণ স্পেশাল কোয়ালিটির চা তো ওখানেই থাকে। থাক, তোমাকে চা বানিয়ে দিতে হবে না, আমি নিজেই বানিয়ে খেতে পারবো। ওই আর বংশ, আমরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে পারি, সেটাই তো দেখছি। শুধু বউ বললে সেটা করার ক্ষমতা থাকে না। কিন্তু বান্ধবী, এবার তুমি চুপ করবে? সায়ন্তন চিৎকার করে ওঠে। চুপ না করলে তুমি কি করবে? সৌমি সায়ন্তনের চিৎকারকে কোনো গুরুত্ব না দিয়েই বলে, কি আর করব, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইব। সৌমি চেয়ারে বসে পাটা বাড়িয়ে বলে, এই নাও ধরো। সায়ন্তন প্রায় ছুটে এসে সৌমিকে ধরে একটা চুমু খায়। সৌমি কপট রাগ দেখিয়ে বলে, সকাল সকাল তোমার আদিক্ষেতা ভালো লাগছে না, মুখ ধোয়নি, নোংরালো। সায়ন্তন সৌমিকে ছেড়ে দিয়ে বলে, সরি, আমি মুখ ধুয়ে আসছি। সৌমি সায়ন্তনের মুখের দিকে চেয়ে থাকে, তারপর একটু অভিমানী গলায় বলে, আগে তো এত তাড়াতাড়ি ছেড়ে দিতে না, এখন খুব তাড়াতাড়ি মন ভরে যাই বলো? কিংবা মন লাগে না, যেটা করো জোর করে বা অভ্যাসবশত। আরে এই সেই দিনই তো পিঙ্ক সিনেমা দেখে এসে বললে, নো মিন্স নো, সবসময় ঝাঁপিয়ে পড়বে না। আমি সবসময় বলেছিলাম, কোনো সময় পড়বে না সেটা তো বলিনি। আজ প্রায় 2 মাস পর আমাকে জড়িয়ে ধরলে। উফ, আমার মাথা ধরে যাচ্ছে। আমি বাজারে চা খেয়ে নেব, বলো কি কি আনতে হবে? যা খুশি নিয়ে এসো, শুধু মাংস নিয়ে এসো না। খবরে সবসময় ভাগাড়ের মাংস শুনে আমার বমি আসছে। আরে চিন্তা করো না, আমি জ্যান্ত মুরগি কাটিয়ে নিয়ে আসবো। আজ আমি তোমাকে এই দই চিকেন বানিয়ে খাওয়াবো, দেখবে তোমার মন খুশিতে ভরে গেছে। আমার মন তো ভরবে, তোমার মন কিসে ভরবে? ওই জানো তো, কি জানি? সৌমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে ভাবো ভাবো, বাবা প্র্যাকটিস করো। রিয়া বলেই সৌমি একটা চিরুনি সায়ন্তনের দিকে ছুড়ল। সায়ন্তন আর কোনো কথা না বাড়িয়ে বাজারের থলে নিয়ে বেরিয়ে যায়। সৌমি ঘর থেকেই চিৎকার করতে থাকে, বাজার থেকে ফেরো, তারপর তোমাকে যদি না পিস পিস করে কেটে পকোড়া বানাতে পারি তো আমার নামও সৌমি সিনহা নয়। বৈশাখীর ফ্রুট ব্রিজ পেরিয়ে সৌমি এক ভদ্রলোককে জিজ্ঞেস করে, দাদা, পৌলমী সেনগুপ্তের বাড়ি কোথায় বলতে পারবেন? না দিদি, আমি এখানে নতুন এসেছি, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করুন। সৌমি রুমাল বার করে কপালে জমা বিন্দু বিন্দু ঘামটা মুছল। মুঠো ফোনটা বার করে রিং করলো। হ্যালো? হ্যাঁ বল, কেমন আছিস? আরে তোর তো কোনো পাত্তাই নেই, সেই 6 মাস আগে বিধাননগর মেলায় দেখা হলো, তারপর একদিনও এলি না। বল কেমন আছিস? আরে কিছু বলবি তো? হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ রে, শুনতে পাচ্ছি। তুই থামলে তবে না বলবো। তোর বাড়ির ঠিকানাটা বল তো। ওই তো কেষ্টপুর রবীন্দ্রপল্লীর দুর্গা মন্দিরের পাশে আমাদের অ্যাপার্টমেন্টের নাম মালঞ্চ। আমি রবীন্দ্রপল্লী মিনিট 2-এর মধ্যে ঢুকে যাব। আসলে আমি তোর অ্যাপার্টমেন্টের নামটা ভুলে গেছিলাম। আমি 5 মিনিটের মধ্যে আসছি। হ্যালো? আসছি মানে তুই কোথায়? আগে বলিসনি তো। হ্যালো হ্যালো। পৌলমী আয়নার সামনে চুল ঠিক করতে করতেই শুনতে পেল দরজায় কলিং বেল বাজছে। পৌলমী যতটা সম্ভব মুখে চওড়া হাসি নিয়ে এসে দরজা খুলেই বলল, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। তাই আমার তো মনে হয় না, মনে হয় বিরক্তই করলাম তোকে। কী যে বলিস, আগে জানা থাকলে কোল্ড ড্রিঙ্কস এনে রাখতাম। আজই কোল্ড ড্রিঙ্কসটা শেষ হয়ে গেল, একটু মিষ্টি জল খা। আরে না না, শুধু জল দে, আমার ওজন 65, তারপর মিষ্টি খেলে আর দেখতে হবে না।
আরে একটু সবুর কর, তোকে একটু দেখতে দে। সেদিন মেলায় তো ভিড়ে ভালো করে দেখাই হয়নি। একটু মোটা হয়েছিস, তাছাড়া বাকিটা একই আছে। একটা জিনিস লক্ষ্য করলি না? পৌলমী একটু উদ্বিগ্ন চোখে তাকিয়ে বলল, কি রে? এই চোখের নিচে দেখ, একটু কালো হয়ে গেছে। হ্যাঁ তাই তো, রাজ্য সরকার বকেয়া দিয়ে দিচ্ছে না বলে ঘুম হচ্ছে না বুঝি? আরে সেই সব নয়, টাকার জন্য আর কবে হয়েছি। সৌমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তবে বাচ্চার জন্য টেনশন করছিস? আরে না, বাচ্চার বাবার জন্য। বাহ, বিয়ের 8 বছর পরও এত সোহাগ। সত্যি তুই খুব লাকি। পৌলমী ঠোঁটের কোণে হাসি রেখে বলল, বলে সৌমি আবার একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর তোর খবর বল। আমি ভাই তোর মতো সরকারি স্কুলে পড়াই না, সল্টলেকের এক বেসরকারি স্কুলে নাচ শেখাই। বাড়িতেও কয়েকজন আসে নাচ শিখতে। তোর ফিগারটা ভালো ধরে রেখেছিস। কে বলবে তোর বয়স 36? দেখে 27-28-এর বেশি মনেই হয় না। ইস, এই কমপ্লিমেন্টটা যদি কোনো ছেলে দিত রে। তবে তুই একটু বাড়িয়েই বললি। মুখ দেখলে বোঝা যায়, মুখের বলিরেখাগুলো কোথায় যাবে বল? তবে নাচলে বডির ফিটনেসটা পাকে। আমি রামদেব বাবার কিছু যোগও করি, তুইও করতে পারিস। আমার আর যোগা, স্কুল, ছেলে, সংসার, তারপরেই খাতা দেখা শুরু হয়েছে। পাগল পাগল অবস্থা। পৌলমীর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম ওঠে শান। পৌলমী ফোনটা কেটে দেয়। কার ফোন রে? আমার এক স্টুডেন্টের। তুই বল, কেষ্টপুর কোন কাজে এসেছিলিস? হ্যাঁ একটু কাজ আছে, তারপর ভাবলাম তোর সাথে তো অনেকদিন দেখা হয়নি, একবার দেখা করে যাই। তুই বেরোবি নাকি? না, সন্ধ্যে 6টায় আমার নাচের ক্লাস আছে, কয়েকজন আসবে নাচ শিখতে। ও আচ্ছা, এখন তো 5টা 30। আধ ঘন্টা গল্প করা যাক। হ্যাঁ, আধ ঘন্টা তুই বসতে পারিস। আর যদি তোর ক্লাসে আমি থাকি, তোর কোনো অসুবিধা আছে? না মানে আমার নেই, বাচ্চাগুলো আনকমফোর্টেবল ফিল করবে। তোকে চেনে না, প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে, তুই বল, তোর বেড পার্টনারের কী খবর? হোয়াট? পৌলমী একটু আটকে ওঠে। বছর 3-এর ছোট একটা ছেলের সাথে লিভ ইন করছিলিস? তার কথা জিজ্ঞেস করছিলাম। ও রঞ্জু, লিভিং ঠিক না, ও আমার ভালো বন্ধু। ও এখন নয়ডা চলে গেছে। সম্পর্কটা আছে না সেটাও গেছে। সৌমি কপালে ভ্রু তুলে জিজ্ঞেস করে। পৌলমী ঠোঁট চেপে জোর করে হাসার চেষ্টা করে। কয়েক মুহূর্ত দুজনেই চুপ থাকে। তুই আর বিয়ে করবি না? সৌমি এবার জিজ্ঞেস করে। এই বয়সে কী করবে বল? কতজন আছে, তুই করবি কিনা বল? না রে, আর অ্যাডজাস্ট হবে না। তাহলে ক্যাজুয়াল রিলেশনশিপে যেতে চাস? এটা মন্দ নয়, পৌলমী একটু হেসে উত্তর দেয়। পৌলমী দেয়াল ঘড়ির থেকে একবার তাকায়। 6টা বাজতে 10 মিনিট বাকি। সৌমিকে কি করে বলবে উঠতে, সেটাই ভাবতে থাকে। তুই বলেছিলিস না কেন আমার চোখের নিচে কালো হয়ে গেছে? আসলে লাস্ট 6টা মাস ধরে ভালো ঘুম হচ্ছে না। সায়ন্তনা একটা মেয়ের প্রেমে পড়েছে। পৌলমী সৌমিকে থামিয়ে বলে, একটু দাঁড়া, আমি একবার ওয়াশরুম থেকে আসছি। সৌমি খুঁটিয়ে দেখতে থাকে ফ্ল্যাটটাকে। ফ্ল্যাটের একদিকে বিরজু মহারাজের ছবি, আর ঠিক পাশেই মমতা শঙ্করের সাথে পৌলমীর ছবি। ডাইনিং প্লেসটা বেশ বড়, একদিকে বেড কাম সোফা রেখেও অনেকটা জায়গা পড়ে। মনে হয় ওখানেই নাচ শেখায়। পৌলমী ঘরে ঢুকেই বলে, সরি রে, আমাকে বেরোতে হবে, হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে। ও কিন্তু তুই যে বললি তো স্টুডেন্ট আসবে। পৌলমী একটু নিচু মনেই বিড়বিড় করে, তারপর বলে, কাছেই একজন বাড়ি যাব, মিনিট 15-র মধ্যে ফিরে আসবো। আমার সন্ধ্যে 7টার সময় সল্টলেকে একজনের সাথে দেখা করার আছে। তুই যদি কিছু মনে না করিস, আমি কি আর আধ ঘন্টা বসতে পারি? খুব কাছের না হলেও ছোটবেলার বান্ধবী, তাই একটু ইতস্তত হয়ে পৌলমী বলল, আচ্ছা, আমি না হয় আধ ঘন্টা পরেই বেরোবো। পরিবেশটা একটু হালকা করার জন্য সৌমি বলে, তোর ঘরটা খুব সুন্দর করে সাজানো রে। মমতা শঙ্করের সাথে ছবি কোথায় তুললি? আমার খুব ফেভারিট অ্যাক্ট্রেস। আগন্তুককে কি ভালো অভিনয় করছে বল। আমার এক নাচের অনুষ্ঠানে উনি গেস্ট হয়ে এসেছিলেন, তখন তুলেছিলাম। উনি ঋতুপর্ণা ঘোষের আহ্বান ছবিতেও খুব ভালো অভিনয় করেছিলেন। একদম, স্বামী অন্য মেয়ের প্রেমে পড়লে স্ত্রীর কীরকম অভিব্যক্তি হয় উনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। তবে সিনেমা আর বাস্তবের কিছু পার্থক্য আছে। আমারও কিছুদিন ধরেই সায়ন্তনকে ছেড়ে দিতে ইচ্ছে করে, কিন্তু মানুষের মন আশায় ঘর বাঁধে। যদি ফিরে আসে, একটা সুযোগ দেওয়া যাক। পৌলমী গলার স্বরকে খাদে নামিয়ে জিজ্ঞেস করে, তোর সাথে কি সায়ন্তন তার? সৌমি পৌলমীর মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করে, এখনো কিছু হয়নি। এখনো নাটক করে আমার গলা জড়িয়ে ধরে। এটাই মনে হয় ভারতের সংস্কৃতি। আমরা হিপোক্রেসিটা ছাড়তে পারি না। মাস 6 এক ধরেই দেখছি রিয়া নামে একটা মেয়ের ফোন আসে। আমি সায়ন্তনকে জিজ্ঞেস করাই, বলে কলিগ।
প্রথমে আমি বেশ গুরুত্ব দিইনি। লাস্ট 3 মাস ধরে সায়ন্তনের পরিবর্তন চোখে পড়ে। প্রায় রাত করে ফেরে, ড্রিঙ্ক করে আসে, বেশিরভাগ দিন খায় না। কোনোদিন বিছানায় আমি এগিয়ে আসলে বলে টায়ার্ড, প্লিজ ঘুমাতে দাও। একটা মেয়ের কাছে এর চেয়ে অপমান আর কী হতে পারে। আমি খোঁজখবর নেওয়া শুরু করি। প্রথমে অফিস থেকে খবর নিয়ে জানি রিয়া নামে একটা মেয়ে সায়ন্তনের কাছে কাজ করে। বাড়ির সমস্যার জন্য খুব শীঘ্রই নাকি চাকরি ছেড়ে দেবে। 3-15 আগে জানতে পারি রিয়া চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু সায়ন্তনের কাছে ফোন আসা বন্ধ হয়নি। এই একটা ফোন আসলে সায়ন্তন ঘরের বাইরে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলে। আমি জিজ্ঞেস করলে বলে অফিসের কনফিডেন্সিয়াল ম্যাটার সবার সাথে ডিসকাস করা যায় না। আমি একটু রেগে গিয়ে বলেছিলাম, তুমি আমাকেও বিশ্বাস করো না? সায়ন্তন বলেছিল, তোমাকে করি, কিন্তু তোমাদের বেডে তো কোনো কথা থাকে না। স্টাফ রুমে গিয়ে আলোচনা করবে, ভাজখান হয়ে আমাদের কম্পিউটিটরের কাছে পৌঁছাবে। এইরকম এড়িয়ে যাওয়া উত্তরে কি আর বলা যায়? 3-7 আগে আবার রাত 11টায় ফোন আসে। এবার খুব চিৎকার করে জিজ্ঞেস করি, যে মেয়ে চাকরি ছেড়ে দিয়েছে তার সাথেও কি অফিসের কথা বলছো? এটা থেকে তোমার কনফিডেন্সিয়ালিটি ব্রেক করে না? সায়ন্তন বলেছিল, কলিগ, ফ্রেন্ডও হতে পারে। চাকরি ছেড়ে দিলে সব সম্পর্ক শেষ হয়ে যায় না। কি উত্তর দেবো বুঝতে পারছিলাম না। 3-2 কথা বললাম না, কিন্তু সায়ন্তনের যে কিছু ইফেক্ট হলো না তেমন নয়। আমি অবাক হয়ে গেলাম। ভার্চুয়াল প্রেমের গভীরতা এতটা। আমি কি কোথাও ভুল করছি? আমি মিথ্যে সন্দেহ করছি। আজ সকালে একটা ফোন এলো সায়ন্তনের মোবাইলে। সায়ন্তন বাথরুমে। আমি ফোনটা রিসিভ করতে গিয়ে দেখি রিয়া। আমার মাথায় আগুন জ্বলে ওঠে। ফোন ধরেই যা খুশি বলে দিই। এত বাজে কথা আমি জীবনে কাউকে বলিনি। খারাপ লাগছিল, তবে কথাগুলো বলে মনটা হালকা হয়েছিল। জানিস, মেয়েটা কোনো কথা বলেনি। পৌলমী বারবার ঘড়ি দেখে। 1 গ্লাস জল খাওনি? পৌলমী জল আনতে গেলে পৌলমীর মোবাইলটা বেজে ওঠে। সুমি ফোনটা রিসিভ করে। ফোনের ওপার থেকে, আজ ভোদকা নিয়েছি, মিনিট 10 মধ্যে ঢুকবো। রাস্তায় জ্যাম ছিল বলে একটু দেরি হয়ে গেল। পৌলমীর রিংটোনটা শুনেই জল নিয়ে তাড়াতাড়ি আসে। পৌলমী জলের গ্লাসটা টেবিলে রেখে একটু গলা চড়িয়ে বলে, অন্যের ফোন রিসিভ করাটা অভদ্রতা। তোর অনেক কথা শুনলাম, এবার আমাকে বেরোতে। সৌমি ভাবলেশীন হয়ে পৌলমীর দিকে তাকায়। কোথায় আর যাবি? সে আসছে তো, বস, গল্পের বাকিটা শুনে নে। শান নামে সেভ করা নাম্বারটা আমার মুখস্থ। যখন দেখলাম আমার এখনও পর্যন্ত লিগ্যাল হাজব্যান্ডের ফোন, তখন ধরাই যায়। যাই হোক, তোকে যে সকালের ঘটনাটা বলেছিলাম, সায়ন্তনের মোবাইলে রিয়ার নাম্বারটা আমার খুব চেনা লাগলো। বিশেষ করে শেষ 2টা সংখ্যা আমার মোবাইলে সেভ করা সব নাম্বারের সাথে মেলাতে লাগলাম। দেখলাম তোর নাম্বারের সাথে মিলে গেল। মিনিট খানেক কেউ কোনো কথা বলে না। গ্লাসে রাখা অর্ধেক জলটা খেয়ে সৌমি বলল, তুই নিশ্চয়ই ভাবছিস আমি এখন তোকে খুব গালাগালি করব বা একটা সিন ক্রিয়েট করব। একদমই না। আমি জাস্ট হাতে নাতে ধরতে চাইছিলাম, যে লোক ভালোবাসে না তার সাথে ঘর করার কি মানে আছে বল? যাই হোক, কী করে তোদের সম্পর্কটা হলো বলবি? পৌলমী কিছুক্ষণ হাত দিয়ে মুখ ঢেকে থাকে, তারপর বলে, ওদের সাথে দেখা হওয়াটা 8-10 দিন পর সায়ন্তনদের সাথে দেখা হয় একটা রেস্তোরাঁয়। রঞ্জু চলে যাওয়ার পরে একাকিত্ব অনুভব করছিলাম। একদিন ফোন করে সায়ন্তন তাকে ডিনারে ইনভাইট করি। সায়ন্তনদা সেদিন আসেনি, বলেছিল তোকে নিয়ে একদিন আসবে। এর ঠিক 2 দিন পর সায়ন্তনদা ফোন করলো, জিজ্ঞেস করলো, ফ্রি আছো? আমি এই দিকে এক বন্ধুর কাছে এসেছিলাম, যদি ফ্রি থাকো দেখা করে যাব। আমার নাচের ক্লাস শেষ হতে মিনিট 10 বাকি ছিল। আমি সায়ন্তনদাকে মিনিট 15 পরে আসতে বললাম। সায়ন্তনদা এলো প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর। সেদিন ভীষণ গরম পড়েছিল। আমি স্নান করে একটা স্লিভলেস নাইটি পরেছিলাম। সায়ন্তনদা বলল, আরে আর বলো না, বন্ধু বললো তুমি এখন ব্যস্ত আছো। তখন কাছেই একটা বারে কিছুক্ষণ বসি, বেশ কয়েক পেক পেটে পড়ে গেছে, এখন শরীরটা খারাপ করছে। জানোই তো, তোমার বান্ধবীকে মদ খেয়ে গিয়ে যদি বলি শরীর খারাপ করছে, তাহলে আর রক্ষে নেই। সায়ন্তনদা ঘরে ঢুকতে গিয়ে হোঁচট খাচ্ছিল। আমি হাতটা ধরি। সায়ন্তনদার হাত আমার বুকের ওপর আসতেই আমার শরীর অবাস হতে থাকে। আমিও কিছুটা সংযত হওয়ার চেষ্টা করি। সায়ন্তনদা বিছানায় শুয়ে জামার বোতাম খোলার চেষ্টা করছিল। একটা খোলার পর আর একটা খুলতে পারছিল না। আমি গিয়ে জামার বোতাম খুলে দিতে গেলেই সায়ন্তনদা আমাকে জড়িয়ে ধরে। মিথ্যা কথা বলবো না, আমি কিন্তু ছাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সায়ন্তনদা তখন জড়িয়ে ধরে ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো। আমি আস্তে আস্তে সায়ন্তনদার কাছে হারিয়ে যেতে লাগলাম। তারপর থেকে সায়ন্তনদা মাঝে মাঝে আসতে শুরু করে। সৌমি পৌলমীর দিকে চেয়ে থাকে। পৌলমী আর কিছু বলে না। কলিং বেলটা বেজে ওঠে। পৌলমী দরজা খুলতে গেলে বলে, তুই দাঁড়া, আমি খুলছি। তুমি? সায়ন্তন ভূত দেখার মতো আঁতকে উঠে বলে,
সৌমি কোনো কথা বলে না, সায়ন্তনের মুখের দিকে চেয়ে থাকে। সায়ন্তন একটু ধাতস্থ হয়ে বলে, মানে এই দিকে যাচ্ছিলাম। পৌলমী বলল, কিছু জিনিস কিনে এনে দিতে। বেচারা একা থাকে, তাছাড়া তোমার বান্ধবী বলেই আমি এত কিছু করছি। তোমার সম্মানের একটা ব্যাপার আছে তো। সৌমি একটু ব্যঙ্গের সুরে বলল, আচ্ছা, সব আমার জন্য। সায়ন্তন এরপর হাল না ছেড়ে অনেক কথা বলতে থাকলো। সৌমির কানে যেন আর কোনো কথাই আর ঢুকছে না। 8 বছর ধরে তৈরি হওয়া বিশ্বাস যেন একটু একটু করে কাচের টুকরোর মতো ভেঙে যাচ্ছে। আর যেন এই মিথ্যা কথাগুলো সহ্য হচ্ছিল না। সায়ন্তনের গালে একটা চড় মেরে সৌমি বলে, এনজয় দ্য লিভিং, সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ।